আজকের আলোচনার বিষয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। তো আমি তো শুধু আলোচনা করে ছেড়ে দিই না, যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখেছে তারা আশা করি এটা জানে যে আলোচনা করলাম তার কোনো ওষুধ তোমরা শুনে গেলে লাভ। আমি মনে করি যে কোনো জিনিসের একটা ফলাফল থাকুক, তাই আজকেও আমি শ্রীকৃষ্ণ কীর্তনের আলোচনাকে এমন করে পয়েন্ট ওয়াইজ সাজিয়ে নিয়ে এসেছি যে আলোচনাটা যদি তোমরা পুরোটা মন দিয়ে শোনো এবং আলোচনাগুলোকে যদি একটা জায়গায় লিপিবদ্ধ করো, মানে লিখে ফেলো, তাহলে একটা 10 নম্বরের উত্তর কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে আলোচনাটা শুরু করা যাক। আজকে শ্রীকৃষ্ণ কীর্তনের কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব? আবিষ্কার, রচনাকাল, নামকরণ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যমূল। তাহলে এবার বিষয়টি শুরু করা যাক। আদি মধ্যযুগের প্রথম সাহিত্যিক নিদর্শন বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। বাংলা সাহিত্যের জহুরি বসন্ত রঞ্জন রায় বিদ্যবল্লভ, যিনি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করেন 1909 খ্রিস্টাব্দে। কোথা থেকে? বাঁকুড়া জেলার কাছাকাছি কাকিল্লা গ্রাম নিবাসী আচার্যের দৌহিত্রের বংশধর শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালাঘরের মাচার ওপর থেকে, এবং 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে পুঁথিটিকে প্রকাশ করে, নাম দেন শ্রীকৃষ্ণ কীর্তন। ব্যাস এই পর্যন্ত আমরা বলতে পারি। এরপর পুঁথিটি সম্পর্কে একটু আলোচনা করব। পুঁথিটি তুলট কাগজে লিখিত, মানে খুবই নরম কাগজে একটা লিখিত। তার মধ্যে থেকে আবার কয়েকটা পৃষ্ঠা হারিয়েও গেছে। শ্রীকৃষ্ণ কীর্তন নামটি বসন্ত রঞ্জন রায়ের লেখা এবং এটি একটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য। এটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে এটা কি ধরনের কাব্য। এটা কৃষ্ণলীলা বিষয়ক কাব্য, লৌকিক প্রেমের কাব্য। লৌকিক প্রেম কেন লিখেছি? এই কারণেই যে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে যে বিষয়টাকে আমরা বলেছি তার রাধাকৃষ্ণের কথা ঠিক, কিন্তু লেখার স্টাইল এমন ছিল, বলার ভঙ্গিমা এমনই ছিল যে তা আমার, তোমার, সবার কাব্য হয়ে উঠেছে। এই যে সবার কাব্য হয়ে উঠেছে, এই জন্য এটাকে আমি বলবো লৌকিক, লোকের প্রেমের কাব্য। এর পরের যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যে গীতি কবিতার লক্ষণ ফুটে উঠেছে। আর মনে রাখবে ষোড়শ মাত্রিক পাদাকুলক ছন্দে লেখা। তাহলে এক লহমায় আমি পরপর কয়েকটা পয়েন্ট বলে দিই যে শ্রীকৃষ্ণ কীর্তন নামটি বসন্ত রঞ্জন রায়ের লেখা, এটি একটি কৃষ্ণলীলা বিষয়ক কাব্য, লৌকিক প্রেমের কাব্য, গীতি কবিতার লক্ষণ ফুটে উঠেছে এবং ষোড়শ মাত্রিক পাদাকুলক ছন্দে লেখা। অবশ্যই প্রতিটি পয়েন্টস নোটসের মধ্যে দিয়ে তবেই উত্তরটাকে তৈরি করবে। এবারে আসছি রচনাকাল। বসন্ত রঞ্জন আবিষ্কৃত পুঁথির মধ্যে যে চিরকুট পাওয়া গেছে তাতে 1089 এই সনটার উল্লেখ রয়েছে। তো লিপি বিশারদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1318 সালে শ্রীকৃষ্ণ কীর্তনের যে লিপিটা সেটা নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেন, মানে গবেষণা আর কি করে সর্বশেষ তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পঞ্চদশ শতাব্দীর অন্তে, মানে শেষে লিখিত এই কাব্য
শ্রীকৃষ্ণ কীর্তনে 415টি পদের মধ্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা আছে 43 বার। এটা কিন্তু ভুলো না যে 415টি পদ, তার মধ্যে বড়ু চণ্ডীদাসের ভণিতা 43 বার। ভণিতায় বিভিন্ন নাম আছে। কি কি? বড়ু চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস, দীন চণ্ডীদাস, দ্বিজু চণ্ডীদাস, আরো অনেক। তো এই পর্যন্ত অবধি বলবার পর এবার আমি শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য কাহিনী বা কাব্য মূল্য নিয়ে আলোচনা করব। তাহলে কাব্য কাহিনীটা এবার বলতে শুরু করি। কাব্য কাহিনী রাধাকৃষ্ণের প্রেম লীলা শ্রীকৃষ্ণ কীর্তনের একদম মুখ্য বিষয়, মানে প্রধান বিষয়। কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে মথুরা গমন এবং মথুরা থেকে কিছুক্ষণের জন্য প্রত্যাবর্তন, রাধাকৃষ্ণের পুনর্মিলনের পর কৃষ্ণের কংস ধ্বংসের জন্য পুনরায় আবার মথুরা গমন, রাধার বিলাপ, ঠিক এই পর্যন্ত কাহিনীটি বিন্যস্ত। তারপর প্রতিটি খণ্ডিত। তারপরের অংশ, যে খণ্ডিত অংশটা, তার নাম রাধা বিরহ। এবার আমি বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি, অবশ্যই একটা প্যারা ভেঙে উত্তরটাকে লিখবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? তোমরা সবাই জানো, তারপরেও আমি আরেকবার বলছি যে 13টা খণ্ডে বিভক্ত। খণ্ডগুলোর নামও সবার জানা, তারপরেও আমি একবার খুব দ্রুত খণ্ডগুলোর নাম বলে দিচ্ছি। জন্মতাম্বুল দান নৌকা, ভার ছত্র বৃন্দাবন কালীয় দমন, যমুনা হার বান বংশী এবং রাধা বিরহ। শেষ খণ্ড যেহেতু, শেষ খণ্ডের মধ্যে যেহেতু খণ্ড নামটা যুক্ত হয়নি, সেহেতু কিন্তু রাধা বিরহকে বলা হয় প্রক্ষিপ্ত। এবার আমি তো এতক্ষণ খণ্ডগুলোর নাম বললাম, খণ্ডগুলো কটা আছে সেটা বললাম। তো একটা উত্তর লিখতে গেলে প্রত্যেকটা খণ্ডের মধ্যে বিষয়বস্তু কি, সেগুলো নিয়ে যদি আলোচনা না করা হয় তাহলে তো উত্তরটা ঠিকঠাক হয় না, বা আলোচনাটাও তো প্রাসঙ্গিক হয় না। এবার এত বিস্তারিত করে খণ্ডের বিষয়বস্তু নিয়ে বলবার সময় এখানে নেই, তাহলে অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, যা আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক বা শুনতেও খুব একটা ভালো লাগবে। সেই কারণে প্রত্যেকটা বিষয়বস্তুকে, প্রত্যেকটা খণ্ডের যে আলাদা আলাদা বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলোকে আমি এক লাইনে বলবো। শোনো, প্রথম খণ্ড জন্ম। আমি যদি পরীক্ষার সময় লিখবো, আমি লিখবো জন্ম ড্যাশ, রাধাকৃষ্ণের জন্ম কাহিনী বর্ণিত। এক কথায় জন্মখণ্ডের বিষয়বস্তু কি? রাধা কৃষ্ণের জন্ম কাহিনী। তাম্বুল, রাধার প্রতি কৃষ্ণের পূর্বরাগ বর্ণিত। দান, কৃষ্ণ ও বড়াইয়ের রাধা লাভের ষড়যন্ত্র, কৃষ্ণের দানি সেজে রাধার দধি দুগ্ধ নষ্ট করা ও রাধাকে সম্ভোগে বাধ্য করা। বাস, ইনাফ দান। এরপরে আসবো নৌকা। কৃষ্ণের মাঝি সেজে রাধাকে তার পসরা নিয়ে পার করার সময় তার সঙ্গে জলবিহার পর্যন্ত কাহিনী বর্ণিত। ছেড়ে দাও, নৌকা হয়ে গেল। ছত্র, প্রচণ্ড রোদ, রাধার ভীষণ কষ্ট হচ্ছে, সেই রাধাকে রোদ থেকে রক্ষা করবার জন্য কৃষ্ণের রাধার মাথায় ছাতা ধরা। ছত্রখণ্ড। বৃন্দাবন, গোপীগণ সহ রাধার বিলাপ। যমুনা, কৃষ্ণ কর্তৃক রাধা ও গোপীদের বস্ত্রহরণ। ছেড়ে দাও। কালীয় দমন, কালীয় নাগ দমন। এর পরের খণ্ড হার। রাধার হার চুরির দায়ে যশোদা জননীর কাছে কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ রাধার। বাণ, ক্ষুব্ধ কৃষ্ণের রাধার প্রতি বাণ নিক্ষেপ। এর ফলে রাধার বিলাপ, প্রচণ্ড বিলাপ, এবং বড়াইয়ের অভিযোগ কৃষ্ণের অনুতাপ।
এই সব কটা পরিলক্ষিত হচ্ছে বাণ খণ্ডে। বড়াইয়ের অভিযোগ এবং কৃষ্ণের অনুতাপ সব কোথায় দেখতে পাওয়া যাচ্ছে? বাণ খণ্ডে। এটাই বাণের বিষয়বস্তু। এরপরে আসছে বংশী খণ্ড, যেখানে কৃষ্ণের বংশী শুনে রাধার উৎকণ্ঠা, বড়াইয়ের নির্দেশে রাধার থেকে কৃষ্ণের বংশী হরণ, বংশী হারিয়ে কাতর কৃষ্ণের উৎকণ্ঠা ও বড়াইকে তা খুঁজে দেওয়ার জন্য গভীরভাবে কাকুতি মিনতি করছে। পরে রাধার কাছে কৃষ্ণের আবার গমন ও বংশী আনয়। ঠিক এই পর্যন্তই রয়েছে বংশী খণ্ডের বিষয়বস্তু। শেষ খণ্ড রাধা বিরহ। এই খণ্ডের বিষয়বস্তু কারুরই অজানা নয়, তবু একটা বিষয়বস্তু না বলে অসম্পূর্ণ তো রাখা যায় না। তাই রাধা বিরহ এর বিষয়বস্তু। বিরহ তীব্র রূপ লাভ করেছে যখন কৃষ্ণ কংস দমনের জন্য মথুরায় গমন করেছেন। কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধার যে বুক ফাটা বিলাপ, এবং পাগলের মতো রাধা বিলাপ করতে লাগলেন, সেই বিলাপ সেই বিলাপের শেষ কয়েকটা পৃষ্ঠা হারিয়ে গেছে। এখানেই কাব্যটা শেষ। আর এজন্যই প্রতিটি খণ্ডিত, এজন্যই রাধা বিরহ অসম্পূর্ণ, তাই জন্য প্রক্ষিপ্ত। তো সংক্ষিপ্ত পরিসরে যতটা শ্রীকৃষ্ণ কীর্তন নিয়ে আলোচনা করা যায় আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। এবার করতে গিয়ে দেখো কোথাও হয়তো বাদ গেছে, কিছু হয়তো তোমাদের প্রয়োজনীয় মূল্যবান বিষয় তোমাদের মনে হচ্ছে যে বললে ভালো হয়, কিন্তু আমি সেটা বলতে পারলাম না। সেই যে কি বললে ভালো হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, কারণ তোমাদের মূল্যবান মতামত, তোমাদের মূল্যবান অভিমত, এটাই তো আমার চলার পথেও। এবং তোমরা কমেন্ট সেকশনে যে যে প্রশ্ন লিখবে, যে যে আলোচনা করবার জন্য বলবে, আমি সব সময় তার উত্তর দিতে প্রস্তুত। যাবার আগে একটাই কথা বলে যাই, যদি আমার কথা তোমাদের শুনতে ভালো লাগে, যদি আমার আলোচনা আরও শুনতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও।